ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে, মন্তব্য গয়েশ্বরের। হাতে পা না দিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল। শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার। পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। এবং আলাস্কার দিকে তাকিয়ে সারা বিশ্ব। ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ ট্রাম্প পুতিন বৈঠক। পরের বার জেলেনস্কিকে রাখার আশ্বাস। মস্কো কিয়েভ কেউই ভূমি ছাড়তে নারাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফাঁদে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলটির হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে বলেও আশা তাদের। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপসীর নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে অল্প সময়ে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার। 15 আগস্ট বিএনপি নেত্রীর 81তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করা হয়। কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে এটা না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কষ্টগুলি প্রেরণ হয়েছে, অত্যাচার হয়েছে, কারাগারে শুনতে দাঁড়িয়ে তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত জাতির একটা অঞ্চল আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ সর্বোচ্চ চলমান আছে নির্বাচন রূপান্তর করা। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। দলটির নেতারা বলেন, বিএনপির হাত ধরে দেশে আবার গণতন্ত্রের সূচনা হবে, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময়সীমা যতই এগিয়ে আসছে, পিআর নিয়ে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। জামায়াত বলছে, ক্ষমতা ভারসাম্য এবং সংসদের সব মতের উপস্থিতিতে নিশ্চিতে উভয় কক্ষে প্রয়োজন পিআর। অন্যদিকে শুধু উচ্চ কক্ষে পদ্ধতি চায় এনসিপি, তবে কোনো কক্ষে পিআরের পক্ষে নয় বিএনপি। দলটি বলছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এমন দাবিতে সোচ্চার কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। প্রধান রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নেওয়ায় নির্বাচন ঘিরে নতুন সংকট তৈরির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিআর পদ্ধতিতে আসন বন্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের 10% পায়, তাহলে 30টি আসন পাবে সেই দল। বিদ্যমান ব্যবস্থায় কোনো দল 10% ভোট পেলেও আসন নির্ভর করে জয় পরাজয়ের উপরে। পিআর পদ্ধতির পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনমত গঠনে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ধর্মীয় দলগুলো। জামায়াত বলছে, ক্ষমতায় ভারসাম্য আনতেই প্রয়োজন এই পদ্ধতি। বহুদলীয় রাজনীতির যেটা চিন্তা এখন দুনিয়া সব জায়গাতে হচ্ছে, সব মতকে সংসদে অ্যাকোমোডেট করার
এটা পিআরের মাধ্যমে এটা সম্ভব। আমরা তো শুধুমাত্র একটি নির্বাচনের কথা ভাবছি না। একটি দেশ যদি ফেসিবাদ মুক্ত হয়ে ভালো অবস্থায় থাকতে চায়, যেতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি সর্বজন স্বীকৃত ভালো একটি কাঠামোতে তাকে আসতে হবে। পিআর নিয়ে মধ্যপন্থা নিয়েছে এনসিপি, শুধু উচ্চ কক্ষে পদ্ধতির পক্ষে দলটি। আমরা মনে করি জাতীয় ঐক্যমতের স্বার্থে দুই দলই এবং দুই পক্ষই সবগুলো দলই যদি একটা জায়গায় আসে যে অন্তত উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে, তাহলে সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হবে। কোনো কক্ষেই পিআর পদ্ধতি না চাওয়া বিএনপি বলছে বেশি আসনের লোভে এই পদ্ধতিতে নির্বাচন চায় অনেকে। তবে দলটির মূল চিন্তা এই পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত হতে পারে আওয়ামী লীগ। পার্সেন্টেজ ওয়াইজ হয়তো কয়েকটা সিট পাবে, এই লোভে তো করতেছে, কিন্তু এই লোভ করতে যে পক্ষান্তরে এই পিআর করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। দেশে একটা ঘোলা পানির সৃষ্টি করলে লাভ কারো হবে না, আওয়ামী লীগের হবে। রাজনৈতিক উত্তাপের মধ্যেই সুশাসনের জন্য নাগরিক সুজনের জরিপ বলছে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষে ৭১% মানুষ। তবে নিম্নকক্ষ গঠনের বিষয়ে কোনো জরিপ পাওয়া যায়নি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের নগর এলাকায় মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা। বলেন, ইতিমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছে। পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন। একটি নির্বাচন হবে, সাম্প্রতিক দাঙ্গা হবে কেন? এটা তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই। সময় সংবাদে আরো থাকছে। পেঁয়াজের ঝাঁজে দেশে হারা ক্রেতা। ফরিদপুর পাবনায় কমলেও রাজধানীতে বাড়ছে দাম। সেঞ্চুরি পথে কেজি ৮০-র নিচে নেই কোনো সবজি। ঊর্ধ্বমুখী মুরগির বাজারও। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ব্যারিকেড বসিয়ে সীমিত করে প্রবেশ। এদিন কোনো কর্মসূচি না থাকলেও শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন। তবে সেখানে থাকা লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের দুই প্রান্ত বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডের পাশেই উপস্থিত হন লোকজন। তারা আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা কয়েকজনকে ধাওয়া দেন। দেশের ১৫ বছর যে ক্ষতি করে গেছে, এই ক্ষতির একটা কালো দিবস। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, সরাসরি উনি নির্দেশদাতা। হাসিনা পালাইছে, আপনি এখানে কেন? এদিন সকাল থেকে ব্যক্তিগতভাবে কয়েকজন ফুল নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে। রিকশা চালক সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে কিনে। ভাই, আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ভাই, আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে ফুল দিতে আইছি। বঙ্গবন্ধু মৃত্যু দিবস আজকে ১৫ই আগস্ট। আজকে ফুল দেব এখানে, পুলিশ বলছে সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি, কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এইরকম সন্দেহ করে ৫ জনকে আটক করা হয়েছিল। এদিকে পুলিশে ঘেরা ধানমন্ডি ৩২-এ মাইক লাগিয়ে নানা ধরনের গান বাজাতেও দেখা যায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
1975 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বিপদগামী একদল সেনা সদস্য। ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে সেদিন বঙ্গবন্ধুর সহধর্মিণী 3 ছেলে, পরিবারের সদস্য ও নিকট আত্মীয় সহ 26 জন প্রাণ হারান। আওয়ামী লীগ সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হলেও পট পরিবর্তনের পর দ্বিতীয়বার ভিন্ন আবহে এলো এ দিনটি। স্বাধীন বাংলাদেশে এক কালো অধ্যায়ের নাম 1975 সালের 15ই আগস্ট। এই দিন ধানমন্ডির 32 নম্বর সড়কের নিজ বাসভবনে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান মুক্তিযুদ্ধের মূল সংগঠক। এই গুলি ও বায়োনেটের আঘাতে নিহত হন বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। একই রাতে শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং ভগ্নিপতি আব্দুর রব শ্রেণিয়াবাতের পরিবারের একাধিক সদস্যকেও হত্যা করা হয়। তবে তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া শুরু করে। আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালিত হলেও গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয়বারের মতো ভিন্ন আবহে এসেছে দিনটি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিলম্বিত করতে পারবে না কোনো শক্তি। দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের 2 শহীদের কবর জিয়ারত শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। অন্য প্রসঙ্গ, রাজশাহীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পাশেই পড়েছিল একটি চিরকুট। পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন স্বামী মনিরুল। ঘটনা খতিয়ে দেখতে ছায়া তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এক রাতেই নিঃশেষ পুরো পরিবার, মারা গেলেন 4 সদস্যই। স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। শুক্রবার সকালে পবা উপজেলার বামুনশিকর এলাকার একটি বাসায় কৃষক মনিরুল, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলি উদ্ধার করে। এই সময় মনিরুলের লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। স্থানীয়রা জানায়, বছর 2 আগে জুয়া খেলে বিপুল টাকা দেনা হয় মনিরুলের। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন তিনি। কৃষিকাজ ও জমি বিক্রি করে কিছু টাকা পরিশোধ করলেও পুরোপুরি শোধ হয়নি। আত্মীয় পরিজনের কাছ থেকেও খুব একটা সাহায্য পাননি। সেই হতাশা থেকেই হয়ে পড়েন অসুস্থ। আগে জুয়া খেলেছে, বাপ মায়ের ধার শোধ করে দিস, এখন ঠিক করে না। পারিবারিক একটা হতাশা আর আর্থিক ঋণ ও তারপর চিরকুটে লিখে গেছে যে আমার এই মৃত্যুর জন্য, পারিবারিক হত্যার জন্য কেউ দায়ী না। পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মনিরুল। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আশ্রয় করে হত্যা করা হয়েছে। আত্মীয় স্বজন বা যারা আছে তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব, আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব। ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই, সিআইডি ও র্যাব। সময় সংবাদ, রাজশাহী। একের পর এক খুন আর চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে গাজীপুরবাসীর।
পরিসংখ্যান বলছে গত 7 মাসেই খুন হয়েছেন 115 জন। আশঙ্কাজনক হারে অপরাধ বেড়ে যাওয়ার পেছনে পুলিশের দুর্বলতার কথা স্বীকার করেছেন জিএমপি কমিশনার। জুনায়েদ রবিলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। দিনে দুপুরে শরবত ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে এক ব্যক্তি। সেই দৃশ্য দেখতেই কৌতূহলী জনতারই জটলা। আমি ধরতে গেছি, তখন আমাকে এক ভাই পিছন থেকে বল সরো সরো, কিছু করার দরকার নাই, তোমাকে পোস্ট মারবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরত্বে এই হত্যা চেষ্টার ঘটনাটি ঘটেছে। তাও আবার এই সড়কের বিপরীত পাশে রয়েছে পুলিশ বক্স। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর থেকে কথা ছিল এই চৌরাস্তা এলাকায় নজরদারি বাড়াবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের এই নৃশংসতা চরমে পৌঁছেছে গাজীপুরে। খুনের পাশাপাশি এই জেলায় ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, পুলিশি টহল আর নজরদারি কি শুধু কাগজে কলমে? প্রশ্ন থেকে যায়, আতঙ্ক আর ভয় থেকে মুক্তি মিলবে কবে? ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোবাইল নিয়ে যাইতেছে গা, মানি ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোটরসাইকেল দিয়ে আইছে, কোনো কথা কয় নাই, মনে করেন সাথে সাথে এই যে এই জায়গায় একটা পার দিয়ে দিছে। তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাজীপুর জুড়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে 115টি। ভয়ডরহীন অপরাধীদের এমন হিংস্র হওয়ার পেছনে অবশ্য পুলিশি দুর্বলতাকেই দায়ী করছেন অনেকেই। পুলিশের যে জনবল, সে জনবল কিন্তু পর্যাপ্ত না। যদি আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্রাইমের ডিটেকশন হয়ে যাবে। প্রথমে জননিরাপত্তা বৃদ্ধির জন্য করণীয় যা কিছু আছে সেগুলো উদ্যোগ নেয়া। প্রায় 70 লাখের এই নগরীতে পুলিশের সংখ্যা মাত্র 1,500। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দিনের মতো চলছে ভোলাগঞ্জে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ। তবে যে হারে লুটপাট হয়েছে, ফিরছে তার তুলনায় খুবই নগণ্য। এতে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে শঙ্কা স্থানীয়দের। লুটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এদিকে পাথর সরানো ঠেকাতে শুক্রবারও শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। উপবণিককে সঙ্গে নিয়ে সিলেট থেকে ফারুক ভাই রবিনের রিপোর্ট। ছবি তুলেছেন মোমিন হোসাইন। দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় লুটপাট হয়েছিল যে পাথর, নানা মহলের সমালোচনার পর সেগুলো ফেরানো হচ্ছে পুরনো জায়গায়। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো নৌকা বোঝায় পাথর প্রতিস্থাপনের কাজ চলে ভোলাগঞ্জে। এটা পাথরটা আইতেছে আমাকে 10 নম্বর থেকে, 10 নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর আটক করার পরে এখন থেকে আমাকে নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গায়, আমার স্পটের নৌকা আমাকে। বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর। তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু সাধারণ মানুষের প্রত্যাশা, এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায়। তবে পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। স্থানীয়দের দাবি, যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল ফিরছে তার তুলনায় অতি নগণ্য। ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে আছে সন্দেহ, সংশয় আর শঙ্কা। আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসনের চোখের সামনে এই লুটপাটগুলো হয়েছে। শুনতে পারছি যে আমাদের সাদা পাথরে প্রায় 12,000 ফুট পাথর ফালাইছে, কিন্তু আমরা এখানে খুঁজে পাই নাই। যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই। পর্যটক আর স্থানীয় বাসিন্দা সবার দাবি, নিশ্চিত হোক পাথর খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি। সৌন্দর্য বলতে কিছুই তো নাই, পাথরই নাই। সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেয়। এদিকে লুটে নেওয়া পাথর সরানো ঠেকাতে শুক্রবারও সিলেটের সড়কে তৎপর দেখা যায় সেনা সদস্যদের। চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে রেখে চালানো হয় তল্লাশি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। ফরিদপুর, পাবনার রাজবাড়ীতে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব নেই রাজধানীতে। ঢাকায় খুচরা বাজারে প্রতি কেজি সেঞ্চুরি ছুঁই। রান্নার অন্যতম এই উপকরণের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা ক্রেতারা। বাড়তি মুরগি, সবজির দামও 80 টাকার কমে মিলছে না কোনো সবজি।
মাসব্যাপী ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। রাজধানীতে প্রতি কেজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত, তবে ঢাকার বাইরের চিত্র কিছুটা ভিন্ন। গত সপ্তাহে রাজবাড়ীতে টানা 3 দিন পেঁয়াজের দাম বাড়লেও শুক্রবার খুচরায় কমেছে 10 টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। ফরিদপুরেও প্রতি কেজিতে কমেছে 20 টাকা। একই অবস্থা পাবনার পাইকারি বাজারেও। ব্যাপারীরা বলছেন আমদানির গুজবে দাম কমেছে, এতে লোকসানে কৃষক। গত হাটে 3000 টাকা 2900 টাকা বলা লাগতো না, আর আজকে সেই পিস বেচলাম হলো 2500 টাকা। এরকম হলে কি কৃষক বাঁচে? 3 দিন আগে দাম ছিল, আজকে নাই। আজকে 2200, 2300, 2400। ব্যাপারীরা বলতেছে বাজারে এলসি ঢুকছে, সেজন্য আমাদের পেঁয়াজের দাম কম দিচ্ছে। গতকাল যে পেঁয়াজ আমরা 80 টাকা বেচছি, সে পেঁয়াজ আজকে 70 টাকা বেচতেছি। এদিকে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের বাজার নিম্নমুখী হলেও প্রভাব নেই রাজধানীর বাজারে। ছুটির দিনে খুচরায় মানভেদে দাম ঠেকেছে 80 থেকে 90 টাকায়। ফরিদপুরের পেঁয়াজ 75 টাকা কেজি বিক্রি করতেছি। রাজবাড়ির ডাল 70 টাকা কেজি। আপনার পেঁয়াজ হলো আপনার 400 টাকা পাল্লা, 80 টাকা কেজি। আগের সপ্তাহে আসলে আপনার 60 থেকে 65 টাকা, এই সপ্তাহে হয়েছে 80 টাকা, মানে 15 টাকা 20 টাকা বাড়তি কেজিতে। পেঁয়াজের তো শেষ সময়, এখন যত ব্যস্ত আছি বাজারে পেঁয়াজ কমে যাইতে আছে। দাম বেড়ে বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়া পটল, করলা, বরবটি, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দামই ঠেকেছে 80-র ঘরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজারে তারল্য বেড়ে যাওয়ায় এ পর্যন্ত নিলামে 5 দফায় 62 কোটি 20 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি প্রবাসীরা যেন রেমিটেন্সে ভালো মূল্য পান এবং রফতানি আয় যেন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই ডলার কেনা হয়েছে। সেরিয়া সুলতানার রিপোর্ট। গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 6.4%, যা ছিল গত 2 দশকে সবচেয়ে কম। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতেও প্রাইভেট ক্রেডিট গ্রোথ রেট বা বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি অর্জন নির্ধারণ করা হয়েছে 7.2%। এ তথ্য থেকেই বোঝা যায় ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে ফেরেনি। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক খাতে নির্ভর করা খেলাপি ঋণের জালে ধরা পড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না নতুন ঋণ। সঙ্গে যোগ হয়েছে বিগত সরকারের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অনুপস্থিতি। ব্যাংকে বাণিজ্যিক লেনদেন সীমিত, এতে বাজারে দেখা দিয়েছে ডলারের ছড়াছড়ি। এমন পরিস্থিতিতে 5 দফায় বাজার থেকে নিলামে 622 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে, তখন কিন্তু অনেক ব্যবসায়ীরাও কিন্তু বিনিয়োগে আগ্রহী হবেন। এই মুহূর্তে যারা একটু হতাশ আছেন বা একটু পিছিয়ে আছেন, তো যখন ওই ডিমান্ডটা বাড়বে আগামী ফেব্রুয়ারির পরে, তখনই কিন্তু ওই ডিমান্ড অনুযায়ী বাজারে তখন ডলার সেল করবে বাংলাদেশ ব্যাংক। তো আমি মনে করি যে এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্ব থেকে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়ার প্রভাবে এবং জোর করে চাপিয়ে রাখা ডলারের মূল্য 1 লাফে বাড়ে। অর্থাৎ ডলারের ঊর্ধ্বমুখী স্কেলের সাথে পতন হতে থাকে টাকার মান, যা রেমিটেন্স ও আমদানি রপ্তানির মূল্যেও প্রভাব ফেলে। ফলে আমদানি রপ্তানির মূল্য ধরে রাখতে এবং রেমিটেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে অর্থনীতির এই কৌশল নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স প্রাইসটা স্টেবল হয়েছে, কারণ স্টেবল যদি না হয় তবে এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে এবং রেমিটেন্স প্রেরণকারীরা নিরুৎসাহিত হবে ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে। ওয়েজ আর রেমিটেন্স যেটা আসে গত বছরের সাথে কম্পেয়ার করলে 30, কোনো দিন 40% পর্যন্ত রাইজ হয়েছে, শুধুমাত্র আমাদের এই প্রাইস ডলার কিনে প্রাইস স্টেবল করার কারণে। এছাড়া বাজারে ডলারের মূল্য 2% পর্যন্ত কমে গেলে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার পরামর্শও রয়েছে আইএমএফের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়া ও নওগাঁর নিম্নাঞ্চল। এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাড়ির চারদিকে অথই জল, কোমর থেকে গলা সমান পানি মারিয়ে জরুরি কাজে বের হতে হয় বাসিন্দাদের। জলকপাট খুলে দেয় ফারাক্কার পানির চাপে প্লাবিত কুষ্টিয়ার নিম্নাঞ্চল। এতে দৌলতপুরের 4টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। তলিয়ে সড়ক সহ বসতবাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। রানতে পারছি নি, খড়ি নাই, চাল নাই। আমি ক্লাস 7-এ পড়ি, বন্যা লাগিয়ে স্কুলে যেতে পারছি না। গরু বাছুর পশু নিয়ে খুব কষ্টতে আছে আমরা। আমাদের মেডিকেলে যাওয়ার সমস্যা হচ্ছে, পারাপার হওয়ার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার অনেকেরই সমস্যা হচ্ছে। এর মধ্যে
জিআর চাল বরাদ্দ করেছি। পাশাপাশি আমাদের কিছু শুকনা খাবার ছিল, সেই শুকনা খাবারগুলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করেছি। একই অবস্থা নওগাঁর। পানিতে তলিয়ে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, পচে গেছে ধান গাছ। ধার দেনা করে চাষাবাদ করার পরে ফসলের ক্ষতিতে লোকসানে কৃষক। মাঠগুলো প্লাবিত হয়ে গেছে, পানি অনেক বাড়তি, আমাদের অনেক ফসলের মাঠ ডুবে গেছে। 6 বিঘা লাগাইছিলাম, 3 বিঘা ডুবে গেছে, আর 3 বিঘা ভাসি চললেও পুরো তল যায়। এনজিও টাকা উঠে প্রায় 60-70 হাজার টাকা খরচা করছি। এখন এমন অবস্থা, ধান তো প্রায় পচা পচা ভাব। তবে কুড়িগ্রামে দুধকুমারের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থিতিশীল অবস্থায় রয়েছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এদিকে বর্ষা মৌসুমে ভয়াল রূপে পদ্মা। এর মধ্যে নদী গর্ভে বিলীন শরীয়তপুর ও মুন্সিগঞ্জের শতাধিক স্থাপনা, বসতবাড়ি ও ফসলের জমি। পরিস্থিতি মোকাবেলায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও কাজে আসছে না বলে জানান এলাকাবাসী। তবে আগামী বর্ষার আগে স্থায়ী তীররক্ষা বাঁধের কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভয়াল রূপ পদ্মার, গ্রাস করছে তীরবর্তী অঞ্চল, নদীগর্ভে বিভিন্ন স্থাপনা। গত 1.5 মাসে পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরায় ভিটামাটি হারিয়েছে শতাধিক পরিবার। হুমকিতে নদী তীরবর্তী হাটবাজার, বসতবাড়ি, রাস্তাঘাট সহ 6 শতাধিক স্থাপনা সর্বস্ব হারিয়ে মানবতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ সরকারি সহায়তার দাবি তাদের। পদ্মায় ভাঙতে ভাঙতে 5 বার বাড়ি ভাঙছি। মানুষজন আস্তে আস্তে আমার ঘরের মাল সামানা সহ আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে গা। না আছে রান্না করার জায়গা, না আছে খাবার জায়গা, যেখানে গরু সেখানে মানুষ। 3টা ঘর গেছে গা, জাল গেছে গা, 70,000 টাকার ঘরে আসলো, জাল শুদ্ধ ঘর নিয়ে গেছে গা। সরকারের কাছে আবেদন করছিলাম স্থায়ী বেড়ি বাঁধার জন্য, আমাকে থাকার জন্য, একটু জায়গার জন্য। এদিকে মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার এলাকাতেও পদ্মার ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে 6টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন, ভেসে গেছে বাঁধ রক্ষার জন্য ফেলা ব্লক ও জিও ব্যাগ। ভাঙন ঠেকাতে জরুরি কাজের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা মনিটরিং করতেছি এবং আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ আছে, আমরা ফেলে ইনশাআল্লাহ ভাঙন প্রতিরোধ করব। প্রকল্প অলরেডি প্রণয়ন করেছে এবং সেটা হচ্ছে আমরা মাঠ দপ্তর থেকে পাঠিয়েছি। এটা বিভিন্ন স্টেপে যাচাই বাছাই হওয়ার পরে আশা করি এই প্রকল্পটা আগামী বর্ষা মৌসুমের আগেই শেষ হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মা নদীর উত্তর তীরে মুন্সিগঞ্জে 15 কিলোমিটার ও দক্ষিণে শরীয়তপুরে প্রায় 26 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হচ্ছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামী 11 সেপ্টেম্বর। তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। তবে কয়েকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা সহ হলগুলোতে অছাত্রদের অবস্থান থাকায় পুরোপুরি সংশয়মুক্ত নন শিক্ষার্থীরা। অবশ্য সব বাধা কাটিয়ে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সাভার থেকে মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সবুজ প্রকৃতি ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মনে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ 32 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের খবরে শিক্ষার্থী ও ছাত্রনেতা সহ সবাই আছেন খুশ আমেজে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আশার আলো জ্বলছে শিক্ষার্থীদের মনে। তবে অছাত্রদের হলে অবস্থান নিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমরা চাই জাকসুর মাধ্যমে এই সমস্ত দমন পীড়নের রাজনীতি সেগুলো বিলুপ্তি করবে। যদি কোনো হটকারী আমাদেরকে আসলে আটকাতে চায় বা জাকসুকে আসলে বানচাল করা চায়, আমার মনে হয় না সে আসলে বেশি দিন আসলে সাস্টেনও করতে পারবে। এদিকে নির্বাচন কমিশন বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারবো, কিন্তু নির্বাচন কমিশন হলে তাদেরকে চিহ্নিত করেও দিতে আমরা হয়তো সক্ষম হব। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালে 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। সময় সংবাদ, সাভার। জামায়াতে ইসলামের মহিলা বিভাগের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রাঙ্গণে তার জানাজার নামাজে যোগ দেন নেতাকর্মী সহ মুসল্লিরা।
গত বুধবার বেলা 2:30টায় 74 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জানাজায় অংশ নিয়ে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, স্বাধীনতার উত্তর বাংলাদেশের মুসলিম নারী জাগরণ এবং ইসলামী রাজনীতিতে রোকেয়া আনসারের ভূমিকা অনস্বীকার্য। সময় সংবাদে আরও থাকছে। আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, 60 জনের মরদেহ উদ্ধার। নিখোঁজ 5 শতাধিক, উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। জন্মাষ্টমী উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচি নিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। প্রথম দিন শনিবার বেলা 3টায় রাজধানীর পলাশীর মোড়ে শোভাযাত্রা উদ্বোধন করবেন 3 বাহিনীর প্রধান। পরে বিভিন্ন পয়েন্ট ঘুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শেষ হবে শোভাযাত্রাটি। দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হবে 19 আগস্ট। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভায় তথ্য জানান পূজা উদযাপন কমিটি। সংগঠনটি আরও জানায়, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। চিরাচরিত পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন হবে, যা এবার এক নবযুগের সূচনা করবে। এই ঐতিহাসিক মিছিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের মাননীয় জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। দিনাজপুরে প্রতি বছরের মতো এবারও পূজা অর্চনার মধ্য দিয়ে কান্তজীয় বিগ্রহ যাত্রা উপলক্ষে আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। দীর্ঘ নৌযাত্রার পথে প্রায় শতাধিক ঘাটে রাধাকৃষ্ণ প্রতিমাকে বিদায় জানাতে ছুটে আসে হাজারো ভক্ত। যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। পূজা অর্চনা ও কীর্তন সহ ধর্মীয় নানা আচার পালন, দেবতার কৃপা লাভের আশায় ফলফলাদি উৎসর্গ, ভক্তদের প্রসাদ বিতরণ। 250 বছরের পুরানো ঐতিহ্য ও রাজ পরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের কান্তজীয় বিগ্রহ যাত্রা উপলক্ষে আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে কাহারোল উপজেলার কান্তজির মন্দির থেকে ঢেপা নদীপথে এ যাত্রা শুরু হয়। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা এতে অংশ নেন। প্রায় 25টি নৌকার বহরে 8 ঘন্টার যাত্রা শেষে সন্ধ্যায় শহরের রাজাপাড়া ঘাটে পৌঁছাবেন তারা। সেখানে বিদায় জানানো হবে রাধাকৃষ্ণ দেবতাকে। আমাদের শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব তিথি, সেজন্য আমরা সকলে আসছি কান্তজীয় মন্দিরে। ঠাকুর যেন আমাদেরকে কৃপা করে, এই জন্য আমরা এই দিনে এখানে নদীতে উপস্থিত হয়ে ঠাকুরকে নৌকায় উঠাই দিই। প্রতি বছর আমরা জন্মাষ্টমীর আগে এই বিগ্রহ নদীপথে নিয়ে যাই রাজবাড়িতে, ওখানে পূজিত হয় এবং রাস পূর্ণিমার একদিন আগে আমরা এখানে নিয়ে আসি। যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে আমাদের কোনো এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমরা মোকাবিলা করার জন্য সব জায়গায় সব পয়েন্টে আমরা আমাদের ফোর্স মোতায়েন করেছি। কান্তজীয় বিগ্রহ যাত্রা একটি বার্ষিক উৎসব। মনোবাসনা পূরণ ও পরিবারের মঙ্গল কামনায় ধর্মীয় পঞ্জিকা মতে প্রতি বছর এই দিনে সমাগম ঘটে রাধাকৃষ্ণ ভক্তদের। সময় সংবাদ, দিনাজপুর। এবার দেখে নিব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 75, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। রাজশাহী বিভাগে বায়ুমান 60, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60%। খুলনা বিভাগের বায়ুমান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65। বরিশাল বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। রংপুর বিভাগের বায়ুমান 61, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 57। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 61%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ ঢাকায় 75।
দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে দুই নেতা বড় কোনো ঘোষণা দেবেন বলে আশা করছেন অনেকে। রাশিয়া থেকে রাইসা জান্নাতের রিপোর্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকে শান্তির প্রস্তাব দেবেন নাকি এটি হবে কোনো কূটনৈতিক ফাঁদ, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধের অবসান আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রুশ গণমাধ্যমগুলো বলছে ইউরোপ ও ইউক্রেনকে আলোচনার বাইরে রেখেই যুক্তরাষ্ট্র রাশিয়া একা সিদ্ধান্ত নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই বৈঠক পুতিনের জন্য সুযোগ ট্রাম্পকে প্রভাবিত করে রাশিয়ার পক্ষে সমাধান চাপিয়ে দেয়ার। সম্প্রতি পুতিন কিছু শর্ত কমালেও এখনও ইউক্রেনের বড় অংশ ছেড়ে দেওয়ার শর্ত রেখেছেন, যা কিয়েভের পক্ষে অগ্রহণযোগ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন সংবিধান অনুযায়ী ভূমি হস্তান্তর সম্ভব নয়, নিরাপত্তার নিশ্চয়তাও জরুরি। এতে সমর্থন দিচ্ছে ইউরোপ। রাশিয়ার মস্কো থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ। ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখন পর্যন্ত 60 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 5 শতাধিক মানুষ। প্রাণহানি বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আর ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জম্মু কাশ্মীরের 64টি গ্রাম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষয়ক্ষতির চিহ্ন। শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার কাজ। যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। এদিনও বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জন সিআইএসএফ সদস্য রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের সাক্ষী হয় গ্রামবাসী ও পর্যটকরা। প্রবল স্রোতে ভেসে যায় মাচাইল মাতার যাত্রাপথের একটি কমিউনিটি কিচেন ও নিরাপত্তা পোস্ট, যেখানে মধ্যাহ্নভোজের জন্য জড়ো হয়েছিলেন বহু তীর্থযাত্রী। কাশ্মীর প্রশাসন জানায় ধ্বংসস্তূপের ভেতর থেকে শতাধিক মানুষকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষয়ক্ষতির মূল্যায়নের পাশাপাশি চিকিৎসা সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাদের প্রয়োজন তাদের সব ধরনের সহায়তা দেয়া হবে। কাশ্মীরের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাসিন্দাদের বৈদ্যুতিক খুঁটি ও পুরনো গাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 35 জন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টার দিকে পূর্ব বর্ধমানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তীর্থযাত্রী বহনকারী বাস ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। গঙ্গাসাগর সহ বিভিন্ন তীর্থস্থান দর্শনের পর বিহারে ফিরছিল বাসটি। স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দিলে দ্রুতগামী বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ। একই দিন ভোরে ছত্তিশগড়ের রাজনন্দগরের চিরচারি গ্রামে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন নিহত হন। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড় পদুলের প্রভাবে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে রাস্তাঘাট। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রদেশটির ফোশান শহরের চাংজিং জেলার নদীর তীব্র স্রোতে ডুবে গেছে রাস্তাঘাট। ফোশান আবহাওয়া দফতর নানহাই ও সানসুই সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একদিন সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হংকং কর্তৃপক্ষ জারি করেছে সর্বোচ্চ ব্ল্যাক রেইনস্টর্ম সতর্কতা। বহির্বিভাগীয় চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। খোলা থাকবে শুধু জরুরি বিভাগ। ডাক বিভাগও স্থগিত করেছে সেবা। এবার খেলার খবর। ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপকে সামনে রেখে শুরু হলো টাইগারদের ব্যাট বলের অনুশীলন। পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো স্কিল ট্রেনিংয়ে লিটন কুমার দাসের দল। জাতীয় দলের সঙ্গে এদিন নিজের যাত্রা শুরু করেছেন নবনিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ানোড। ছুটি শেষে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স আর পেস বোলিং কোচ জন টেইট। তবে এদিন যোগ দেননি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পারিবারিক কারণে দলের সঙ্গে ছিলেন না তাওফিক হৃদয়ও।
3 দিনের স্কিল ক্যাম্প চলবে হোম অফ ক্রিকেটে। 18 তারিখ নেদারল্যান্ড সিরিজ খেলতে সিলেট যাবে টিম টাইগার। এর আগে 20 জনের প্রাথমিক স্কোয়াড থেকে 15 সদস্য দল ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে, মন্তব্য গয়েশ্বরের। ফাঁদে পা না দিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। এবং বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকার ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল, শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।